আসসালামু আলাইকুম। আমি রাবি। মূলত আমাদের চ্যানেলে রক্ত সঞ্চালন সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা প্রায় অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ের অনেকগুলো টপিক অনেক সুন্দরভাবে এবং সহজভাবে প্রত্যেকটা স্টুডেন্টের সামনে আমরা উপস্থাপন করেছি। মূলত আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের লাস্ট কিছু টপিক অর্থাৎ আজকের ভিডিওতে স্পেশালি আমরা যে টপিকগুলো পড়ব তা হচ্ছে হৃৎপিণ্ডে মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে বেরোরিসেপ্টর যে ভূমিকা পালন করে সেই সম্পর্কে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানব। আমরা তো অলরেডি জানি যে মানুষের হৃৎপিণ্ড মূলত পাম্প যন্ত্রের ন্যায় কাজ করে, অর্থাৎ ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে সেটি মূলত আমাদের দেহে রক্ত সঞ্চালনে ভূমিকা রাখে। এক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এই সঞ্চালন প্রক্রিয়াটি সম্পাদন করে, অর্থাৎ বাইরের কোনো ফ্যাক্টর এখানে কাজ করে না, সে নিজের ইচ্ছা মতো এই কাজটিকে সম্পাদন করে। যেহেতু আমরা অলরেডি জানি যে হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত, যা হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি বলতে আমরা কি বোঝাই? অর্থাৎ যেগুলোকে আমরা নিজ থেকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ যে পেশিগুলো আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা আমাদের হাত বিবেচনা করি, হাত আমরা মূলত কি স্ট্রেট করলাম আবার ফোল্ড করলাম, স্ট্রেট করলাম ফোল্ড করলাম, অর্থাৎ হাতের যে পেশিগুলো এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি বলতে কি বোঝায়? যে পেশিগুলো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি তাদেরকে হচ্ছে ঐচ্ছিক পেশি বলে। যেহেতু হৃৎপিণ্ডের পেশিগুলো হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি অর্থাৎ অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, তাই হৃৎপিণ্ডকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি না। হৃৎপিণ্ড তার নিজের ইচ্ছা মতো মূলত ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে হচ্ছে রক্ত চলাচল বা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটিকে একটি নির্দিষ্ট গতিতে বা একটি নির্দিষ্ট ফ্লোতে সে বজায় রাখছে। এটাকে মূলত আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ বলছি। মূলত মায়োজেনিক নিয়ন্ত্রণে কোনো ফ্যাক্টর বা কোনো উদ্দীপনা কাজ করে না, অর্থাৎ আমরা জানি বিভিন্ন উদ্দীপনা হিসাবে মূলত এনজাইম কাজ করতে পারে, হরমোন কাজ করতে পারে, বিভিন্ন স্নায়ু কাজ করতে পারে, কিন্তু এই হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো উদ্দীপনায় কাজ করে না। অর্থাৎ হৃৎপিণ্ড তার নিজ থেকে বা নিজ উদ্যোগে স্বয়ংসম্পূর্ণ। যেমন একজন কৃষক, সে যদি ধান উৎপাদন করে তখন কি সে কি বাজার থেকে চাল কিনে খাবে? অবশ্যই সে বাজার থেকে চাল কিনে খাবে না, কারণ সে তো নিজেই চাল উৎপাদন করতেছে, তাহলে সে কেন চাল কিনে খাবে? সেম টু সেম হৃৎপিণ্ড, সে নিজের হৃদস্পন্দন অর্থাৎ নিজে যে সংকুচিত হবে, এই সংকুচিত হওয়ার জন্য যে শক্তিটা সে নিজেই তৈরি করছে, এবং হৃৎপিণ্ড যে প্রসারিত হবে, প্রসারিত হওয়ার জন্য সেই শক্তিটা সে নিজেই উৎপন্ন করতেছে। এই ক্ষেত্রে সে কোনো থার্ড পার্সন বা অন্য কোনো পার্সনের হেল্প নিচ্ছে না। এটাকে আমরা বলতেছি মায়োজেনিক নিয়ন্ত্রণ, যে কোনো উদ্দীপনা ছাড়াই নিজ থেকে হৃদস্পন্দন তৈরি করতে পারে। এখন নিজ থেকে যে তৈরি করতে পারে, অবশ্যই তো মূলত সে বিভিন্ন, একজন কৃষক যখন ধান উৎপাদন করতে যায় তখন মূলত তার জমির প্রয়োজন হয়। তারপরে হচ্ছে জমিতে যে সে ধান রোপণ করবে, ফার্স্ট অফ অল তাকে বীজ রোপণ করতে হয়, মূলত জমিটিকে মূলত চাষের উপযোগী করে তুলতে হয়, পানি দিতে হয়, পরবর্তীতে যাতে পোকা আক্রমণ না করে তার জন্য তাকে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করতে হয়। এই যে বিভিন্ন মাধ্যমে তাকে হেল্প নিতে হচ্ছে, কিন্তু থার্ড পার্সন এগুলো তো বিভিন্ন বস্তু। এই যে মূলত এখানে হৃৎপিণ্ড যাতে নিজ থেকে হৃদস্পন্দন তৈরি করতে পারে, তাই সে 4 ধরনের কলা বা টিস্যু সাহায্য নিচ্ছে, অর্থাৎ SAN। আমরা অলরেডি SAN সম্পর্কে একটু ধারণা পেয়েছি যে SAN হচ্ছে সাইনোএট্রিয়াল নোড অর্থাৎ প্রাকৃতিক প্লেসমেকার। আমরা বলেছিলাম যখন আমরা প্লেসমেকার পড়েছিলাম, তখন হৃৎপিণ্ডের SAN বা প্রাকৃতিক প্লেসমেকার যদি অকেজ হয়ে যায় বা সঠিকভাবে হৃদস্পন্দন তৈরি করতে না পারে, অর্থাৎ কৃষকের যখন জমিতে ধান রোপণ করবে তখন সেই জমিটা যদি উর্বর না হয় তখন তো ভালো ধান উৎপাদন করতে পারবে না, অর্থাৎ মেন জায়গায় সমস্যা। ঠিক তেমনি SAN বা প্রাকৃতিক প্লেসমেকার যদি মূলত সমস্যাগ্রস্ত হয়, তখন আমরা যে যান্ত্রিক প্লেসমেকারটা ব্যবহার করি সেটাই ছিল হচ্ছে প্লেসমেকার বা হচ্ছে মূলত কম্পিউটারাইজ যন্ত্র। তাই ওই টপিকটা পড়ার সময় আমরা SAN সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। SAN মানে কি হবে? প্রাকৃতিক প্লেসমেকার। এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। তারপর হচ্ছে অ্যাভিয়ান মানে হচ্ছে এন্ট্রিওভেন্ট্রিকুলার নোড বা রিজার্ভ প্লেসমেকার। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে বান্ডেল অফ পারকিনজি তন্তু। মানে এই সিরিয়ালটা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে যা উৎপন্ন হবে মূলত এগুলোর ডিটেলস সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে পড়বো। জাস্ট এখানে আমরা একটি
এখানে জাস্ট এখানে আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি। এই এসএন থেকে যা উৎপন্ন হবে তা এবিএন এ ট্রান্সফার হবে, এবিএন এ যা উৎপন্ন হবে তা বান্ডেল অফ ফিজ এ ট্রান্সফার হবে, এবং বান্ডেল অফ ফিজ থেকে যা উৎপন্ন হবে তা পারকিনজি তন্তুতে ট্রান্সফার হবে। দেন মূলত এটা হৃৎপিণ্ডের দিকে ধাবিত হবে। মূলত পরবর্তী স্লাইডে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য সম্পর্কে জানবো। সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা এসএন অর্থাৎ সাইনোএট্রিয়াল নোড এবং এবিএন অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে যদি আমরা এসএন সম্পর্কে বিস্তারিত দেখি, আমরা অলরেডি বলেছি এর পুনরূপ হলো সাইনোএট্রিয়াল নোড। এটি মূলত প্রাকৃতিক প্লেসমেকার হিসেবে কাজ করে। এই ইনফরমেশনটা মূলত এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলতে পারে প্রাকৃতিক প্লেসমেকার নিচের কোনটি, অপশনে অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা দাগাবো হচ্ছে এসএন বা সাইনোএট্রিয়াল নোড। এখন যে আমরা বলছি এটি প্রাকৃতিক প্লেসমেকার, এখন প্রাকৃতিক প্লেসমেকার বলতে কি বোঝানো হচ্ছে? মূলত এই প্রাকৃতিক প্লেসমেকার বলতে বোঝানো হচ্ছে হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠ। আমরা মূলত আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম যে হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠ যখন সংকুচিত হয় তখন অপর প্রকোষ্ঠটি মূলত প্রসারিত হয়। অর্থাৎ কোন প্রকোষ্ঠ কোন সময় সংকুচিত হবে, অর্থাৎ কোন সময় রক্ত অন্য প্রকোষ্ঠের দিকে ঠেলে দিবে বা কোন সময় রক্ত নিজে গ্রহণ করবে, এর উপর ভিত্তি করে অর্থাৎ হৃৎপিণ্ডের কোন অংশ কখন সংকুচিত হবে বা প্রসারিত হবে তার যে সংকেতটা, এই সংকেতটা মূলত কি করে প্রাকৃতিক প্লেসমেকার মূলত প্রদান করে। হৃদস্পন্দনের উদ্দীপনা ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে হৃৎপিণ্ডে প্রেরণ করে। কিসের মাধ্যমে প্রেরণ করে? ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে প্রেরণ করে। হৃদস্পন্দন আমরা অলরেডি বলেছি, হৃদস্পন্দন বলতে কি বোঝায়? হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণকে একত্রে মূলত হৃদস্পন্দন বলে। এবং আমরা অলরেডি জেনেছি যে মানবদেহে সুস্থ মানবদেহে হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে হচ্ছে 70 থেকে 80 বার। তাহলে আমরা কি বলছি যে হৃদস্পন্দনের উদ্দীপনা কিভাবে সরবরাহ করে হৃৎপিণ্ডে? ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। এবং এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা যখন হৃৎপিণ্ড গ্রহণ করে তখন থেকে মূলত স্পন্দিত হতে শুরু করে। অর্থাৎ যখনই হৃৎপিণ্ড ইলেকট্রিক্যাল সিগন্যালটা পায় তখন থেকে হৃৎপিণ্ড সংকুচিত হতে শুরু করে এবং প্রসারিত হতে শুরু করে, অর্থাৎ হৃদস্পন্দনটা শুরু করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, এমআই দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা হচ্ছে এটি কোথায় অবস্থান করে? এটি মূলত ডান অলিন্দের প্রাচীরে ডান অলিন্দ এবং ঊর্ধ্ব মহাশিরা অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভার ছিদ্রের সংযোগ স্থলে হচ্ছে অবস্থিত। এই ইনফরমেশন গুলো জানলে মূলত আমরা এসএন সম্পর্কে পরীক্ষায় যাই আসুক না কেন আমরা লিখতে পারবো। এবং এমসিকিউ যদি কোয়েশ্চেন আসে এই ইনফরমেশন থেকে মূলত এমসিকিউ তে কোয়েশ্চেন আসবে, এর বাইরে থেকে কোনো ইনফরমেশন থেকে কোয়েশ্চেন আসবে না। দেন যদি আমরা এবিএন এ যাই, এর পুনরূপ হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অবশ্যই আমাদেরকে পুনরূপগুলো মনে রাখতে হবে। দেন আমরা পরবর্তী বৈশিষ্ট্যের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণে এসএন, আমরা তো অলরেডি পড়েছি যে এসএন হলো প্রাকৃতিক প্লেসমেকার। অর্থাৎ কোনো কারণে প্রাকৃতিক প্লেসমেকার যদি নষ্ট হয়ে যায় তখন এভিএন অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বিকল্প বা রিজার্ভ প্লেসমেকার হিসেবে কাজ করে। আমরা জানি যখন মূলত কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয় তখন মূলত আমরা জেনারেটর ইউজ করি, যা মূলত বিদ্যুৎ চলে গেলে তা কৃত্রিম ভাবে মূলত বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। ঠিক তেমনি যদি আমাদের এসএন তথাকথিত যেটাকে আমরা বলছি প্রাকৃতিক প্লেসমেকার সেটা যদি নষ্ট হয়ে যায় তখন সেখানে এভিএন বিকল্প বা রিজার্ভ প্লেসমেকার হিসেবে কাজ করতে পারে। এবং হৃদস্পন্দন অর্থাৎ আমরা অলরেডি বলেছি যে হৃদস্পন্দনের জন্য এসএন ভূমিকা পালন করে, এই এভিএন মূলত বিকল্প ভূমিকা পালন করে হৃদস্পন্দন প্রক্রিয়াটিকে স্বাভাবিক রাখতে পারে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এসএন থেকে এভিএন এ উদ্দীপনা যেটা, অর্থাৎ এসএন থেকে যে উদ্দীপনাটা ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে আমরা বলছি হৃৎপিণ্ডে যাচ্ছে, সেটা মূলত সরাসরি হৃৎপিণ্ড না গিয়ে ফার্স্ট অফ অল এভিএন এ যায়। এভিএন থেকে পরবর্তীতে বান্ডেল অফ ফিজে যায়, বান্ডেল অফ ফিজ থেকে পরবর্তীতে পারকিনজি বা মূলত পারকিনজি তন্তুর মধ্যে যায়, পারকিনজি তন্তুর মধ্যে যাওয়ার পর দেন হচ্ছে হৃৎপিণ্ডে যায়। যখন এই এসএন এ যে হৃদস্পন্দনের উদ্দীপনাটা তৈরি হয় সেটা মূলত কোথায়? এভিএন এ যেতে 0.03 সেকেন্ড সময় লাগে। ইনফরমেশন মনে রাখতে হবে।
আমরা কি বললাম যে SAN থেকে AVN এ উদ্দীপনা যেতে 0.03 সেকেন্ড সময় লাগে। এই কত সেকেন্ড সময় লাগে ইনফরমেশনটা মনে রাখতে হবে। দেন AVN এ উদ্দীপনা যখন SAN থেকে উদ্দীপনা আসছে তখন সময় লাগছে 0.03 সেকেন্ড, এবং AVN এ উদ্দীপনা আসার পর সেই উদ্দীপনাগুলো মূলত AVN এ মূলত কিছু সময় ওয়েট করে, অর্থাৎ অপেক্ষা করে বা দেরি করে। এই দেরি করে কত সেকেন্ড দেরি করে? 0.09 সেকেন্ড হচ্ছে দেরি করে। এই দেরি করাকে মূলত কি বলে? এভি নোট ডিলে বলে। যেমন আমাদের অনেক সময় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে, এই ট্রেনটা মূলত 10টায় আসার কথা, আসছে মূলত 10:30। এই যে শিডিউল বিপর্যয়, এটাও মূলত এখানে AVN এর তথ্যটা মূলত কিছু সময় অপেক্ষা করে, যে কোনো কারণেই হতে পারে, সেই জন্য মূলত কি একে এভি নোট ডিলে বলে। এবং কত সেকেন্ড লেট করে? 0.09 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। দেন হচ্ছে আমরা একটা সিকোয়েন্স দেখতেছি। ফার্স্ট অফ অল SAN থেকে তথ্যটা মূলত কোথায় আসে? AVN এ আসে। AVN থেকে এবি বান্ডেলে যায়, এবি বান্ডেল থেকে হচ্ছে নিলয়ের প্রাচীরে যায়, যাতে মূলত আরো 0.04, বাংলাতে আমি লিখছি 0.04, ইংরেজিতে হচ্ছে 0.04 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এই ইনফরমেশন গুলো AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের জন্য এই ইনফরমেশন গুলি এনাফ। এখান থেকে মূলত কোয়েশ্চেন আসে। দেন মূলত আমরা বান্ডেল অফ হিজ এন্ড পারকিনজি তন্তু সম্পর্কে জানবো। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা বান্ডেল অফ হিজ এবং পারকিনজি তন্তু সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা দেখি, এটি মূলত AVN থেকে উৎপন্ন হয়, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে উৎপন্ন হয় এবং আন্তঃনিলয়ের প্রাচীরের পশ্চাৎভাগ পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ পিছনের দিক পর্যন্ত এটা মূলত এর পরিধি বা সেই পর্যন্ত সেটি অবস্থান করে। দেন এটি AVN থেকে আসা উদ্দীপনা নিলয়ের প্রাচীরের সঞ্চালনে সহায়তা করে। এই দুটি ইনফরমেশন এটার জন্য এনাফ। দেন যদি আমরা পারকিনজি তন্তু সম্পর্কে জানি, দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা আছে এটি বান্ডেল অফ হিজ থেকে সৃষ্ট হয় এবং নিলয়ের প্রাচীরের জালক সৃষ্টি করে। দেন বান্ডেল অফ হিজ থেকে প্রাপ্ত উদ্দীপনা নিলয়ের প্রাচীরে ছড়িয়ে দিতে সহায়তা করে। যদি আমরা এক ঝলকে বা এক কথায় বলতে চাই মায়োজনিক নিয়ন্ত্রণটা কিভাবে সংগঠিত হয়, যদি এটার প্রবাহটা আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা দেখতে পারবো SAN থেকে যে উদ্দীপনাটা উৎপন্ন হবে সেটা মূলত AVN এ যাবে। এখন AVN থেকে আমরা বলবো এটা চলে যাবে বান্ডেল অফ হিজ, কিন্তু AVN এর অভ্যন্তরে আরো কিছু প্রক্রিয়া সংঘটিত হয়। কি কি প্রক্রিয়া সংঘটিত হয়? যেমন AVN থেকে মূলত কোথায় যাবে? AVN থেকে এবি বান্ডেল হবে, এবি বান্ডেল থেকে দেন হচ্ছে নিলয়ের প্রাচীরে দেব। এখন যদি আমরা দেখি যে SAN থেকে উদ্দীপনা সৃষ্টি হয়ে AVN এ যাচ্ছে, এই AVN থেকে উদ্দীপনা মূলত এবি বান্ডেলে যাচ্ছে। এবি বান্ডেল থেকে আমরা বললাম নিলয়ের প্রাচীরে, কিন্তু নিলয়ের প্রাচীরে যদি যেতে চাই সেই উদ্দীপনা, কিন্তু নিলয়ের প্রাচীরে যদি সেই উদ্দীপনা পৌঁছাতে চায়, তখন মূলত তাকে এই বান্ডেল অফ হিজ এবং পারকিনজি তন্তুর সহায়তা নিতে হবে। যেমন মূলত আমরা কোনো জায়গায় যদি একটা দূরবর্তী স্থানে যদি যেতে চাই, তখন মূলত আমাদের যানবাহনের সহায়তা নিতে হয়। ঠিক তেমনি এই এবি বান্ডেল থেকে উদ্দীপনা যদি নিলয়ের প্রাচীরে যেতে চায়, তখন থেকে যে যানবাহনের সহায়তা নিতে হয় তা হচ্ছে বান্ডেল অফ হিজ। এই যে বান্ডেল অফ হিজ এন্ড এই উদ্দীপনাটা বান্ডেল অফ হিজ এর মাধ্যমে মূলত নিলয়ের প্রাচীরে পৌঁছে গিয়েছে। এখন নিলয়ের প্রাচীরের মূলত শুধুমাত্র তো একটা কোষ দ্বারা গঠিত না, এটা অনেক কোষ আছে বা অনেক হৃৎপিণ্ড আছে। সেই সকল হৃৎপিণ্ডে যাতে সেটা পৌঁছাতে পারে, সেই জন্য আমরা সাহায্য নিচ্ছি হচ্ছে পারকিনজি তন্তু। যেমন মূলত আমরা কোনো একটা মৃত্যু সংবাদ হোক বা ভালো একটা সংবাদ আমরা যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি, আমরা মূলত বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি, যেমন মাইক ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করি, এরকম। এই তথ্যটা বা উদ্দীপনাটা মূলত বান্ডেল অফ হিজের সাহায্যে তো নিলয়ের প্রাচীরে পৌঁছে, অর্থাৎ একটা জায়গায় পৌঁছেছে, যাতে আমরা সারা জায়গায় ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আমরা পারকিনজি তন্তুর সহায়তা নিই।
মূলত এইভাবে হৃৎপিণ্ডের মায়োজনিক নিয়ন্ত্রণ বা হৃৎপিণ্ড কোনো উদ্দীপনা ছাড়াই মূলত কি করে তার নিজস্ব সংকোচন প্রসারণ প্রক্রিয়াটি মূলত এইভাবে মূলত নিয়ন্ত্রণ করে থাকে। দেন আমরা পরবর্তী স্লাইডে রক্তচাপে বায়োরিসিপ্টরের ভূমিকা সম্পর্কে জানব। কিন্তু বায়োরিসিপ্টরের ভূমিকা জানার আগে আমরা রক্তচাপ সম্পর্কে একটা বেসিক আইডিয়া গেইন করব, দেন পরবর্তীতে আমরা ব্যারোরিসিপ্টরের ভূমিকা সম্পর্কে জানবো। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা রক্তচাপ সম্পর্কে জানবো। প্রথমে আমরা রক্তচাপ সম্পর্কে বলতে চাই, আমাদের দেহের ভিতর দিয়ে রক্ত মূলত কি রক্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হয়। যখন রক্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হতে থাকে তখন রক্তনালীর প্রাচীরে মূলত চাপ অনুভূত হয়। এই যে চাপটা অনুভূত হচ্ছে এটাকে মূলত আমরা রক্তচাপ বলছি। এখন রক্তচাপের ক্ষেত্রে নিলয়ের ভূমিকাটা একটু বেশি, কারণ আমরা আমাদের পূর্ববর্তী কিছু ভিডিওতে বলেছিলাম যে ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর 3 গুণ বেশি পুরু। এর সাপেক্ষে আমরা যে যুক্তিটি দিয়েছিলাম তা হলো বাম নিলয়ের মধ্যে যখন অক্সিজেন যুক্ত রক্ত আসে সেটা মূলত সারা দেহে তাকে সরবরাহিত বা তাকে সঞ্চালন করতে হয় বা তাকে স্থানান্তর করতে হয়। যেহেতু বাম নিলয়কে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্তটা সঞ্চালন বা সরবরাহ করতে হয়, তাই জন্য তাকে বেশি প্রেসার প্রয়োগ করতে হবে যাতে দেহের সকল কোষ দূরবর্তী হোক কাছে হোক সকল কোষে যাতে এই অক্সিজেন যুক্ত রক্তগুলো পৌঁছাতে পারে। সেই জন্য নিলয়ের সংকোচনের সময় যেহেতু সেটা চাপ দিবে, জোরে চাপ দিলেই তো অনেক স্থানে রক্তটা চলে যাবে বা অনেক কোষে যাবে। নিলয়ের সংকোচনের সময় চাপ বেশি থাকে, এই জন্য একটি সিস্টোলিক চাপ বলে। সুস্থ মানব দেহে এই চাপের পরিমাণ হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে নিলয়ের প্রসারণের সময় বা যখন এটা মূলত এভাবে প্রসারিত হতে থাকে তখন চাপের মান কম থাকে, এই জন্য একে ডায়াস্টোলিক চাপ বলে। সুস্থ মানব দেহে এই চাপের মান কত 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। দেন এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমাদেরকে মনে রাখতে হবে তা হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি স্পিগমোম্যানোমিটার। এই ইনফরমেশনটা মূলত এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা রক্তচাপের দুটি ক্রাইটেরিয়া সম্পর্কে জানবো। আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া জানবো উচ্চ রক্তচাপ, সেকেন্ড ক্রাইটেরিয়া জানবো হচ্ছে নিম্ন রক্তচাপ। যখন আমাদের রক্তনালীর ভেতর দিয়ে রক্তটা প্রবাহিত হয় তখন তো আমরা বললাম যে চাপ অনুভূত হয়। যদি সেই চাপের মান স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলবো। এই ইংরেজি টার্মটা মূলত মনে রাখাও যেতে পারে বা না রাখলেও সমস্যা, বা মনে রাখাটা আমি মনে করি ভালো। দেন রক্তনালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহের সময় যে চাপ অনুভূত হয় সেই চাপের মান যদি স্বাভাবিকের চেয়ে কম থাকে তখন তাকে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন বলা হয়। এবং আমাদের আরেকটি তথ্য মনে রাখতে হবে যে আদর্শ রক্তচাপের মান কত 120/80। আদর্শ রক্তচাপের মান কত 120/80। এখন আমরা রক্তচাপ সম্পর্কে একটি বেসিক আইডিয়া গেইন করার পর এখন রক্তচাপ নিয়ন্ত্রণে কিভাবে ব্যারোরিসিপ্টর ভূমিকা পালন করে সেই সম্পর্কে আমরা জানবো। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন মূলত আমরা রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসিপ্টরের যে ভূমিকা সেই সম্পর্কে আমরা জানবো। যখন আমাদের রক্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন আমরা বলেছিলাম যে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় এক ধরনের চাপ অনুভূত হয় যাকে মূলত আমরা রক্তচাপ বলছি। আচ্ছা, এবং এই যে এই রক্তনালীর প্রাচীরে যখন রক্ত প্রবাহিত হয় সেই প্রাচীরে মূলত কিছু সেন্সর বা সংবেদী স্নায়ু থাকে যেগুলো রক্তচাপ পরিবর্তনের সাথে সাথে মূলত রক্তচাপ পড়ার সময় আমরা দুই ধরনের ক্রাইটেরিয়া বলেছিলাম। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, অপরটা হচ্ছে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে বা স্বাভাবিকের চেয়ে যখন রক্তচাপের মান কমে যায় তখন এই সেন্সর বা এই সংবেদী স্নায়ুগুলো এর পরিবর্তন হলে মূলত বিভিন্ন সিমটমস দেখা দেয়, যেমন লো প্রেসার বা হাই প্রেসার, এরকম বিভিন্ন সিমটমস দেখা যায়, যেমন মাথা ঘোরায় বা মূলত অতিরিক্ত ঘামে, এরকম কিছু সিমটমস মূলত দেখা দেয় অর্থাৎ বিশেষভাবে সাড়া প্রদান করে। এই জন্য এদেরকে ব্যারোরিসিপ্টর বলে। আমাদের মানব দেহ কখন অসুস্থ হয়ে যায়? যখন আমাদের মানব দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করে এবং দেহের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যখন এটাকে ধ্বংস করতে পারে না তখনই মূলত আমরা অসুস্থ হয়ে যাই। মূলত আমাদের চারপাশে অসংখ্য মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া,
অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া আছে, তারা প্রতিনিয়তই মূলত আমাদের দেহকে মূলত কি করছে, মূলত আঘাত করছে বা আক্রমণ করছে। কিন্তু আমাদের দেহের নিজস্ব ইমিউনিটি সিস্টেম বা যেহেতু প্রতিরোধ ব্যবস্থা আছে, সেই প্রতিরোধ ব্যবস্থার কারণে বেশিরভাগ ভাইরাস বা ব্যাকটেরিয়া বলি সেগুলো আমাদের দেহকে আক্রান্ত করতে পারে না, অর্থাৎ আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থায় তাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু যখন আমাদের প্রতিরোধ ব্যবস্থা এগুলোকে ধ্বংস করতে পারে না, তখনই মূলত আমরা অসুস্থ হয়ে যাই। ঠিক এটাই মূলত যখন ব্যারোরিসেপ্টর দেখতে পাচ্ছে যে তার রক্তনালীর মধ্যে যে সেন্সর গুলো লাগানো আছে সেগুলো বুঝতে পারছে না রক্তচাপের মানটা স্বাভাবিকের চেয়ে বেশি বা স্বাভাবিকের চেয়ে কম, তখনই মূলত সে বিশেষভাবে সাড়া প্রদান করে। তখন কি করে ব্যারোরিসেপ্টর কি করে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগায়, অর্থাৎ সে নিজে নিজে চায় এটাকে একটা স্টেবল বা স্বাভাবিক একটা পর্যায়ে নিয়ে আসার জন্য। এই জন্য সে কার সাহায্য নেয়, ব্যারোরিফ্লেক্সের হচ্ছে সাহায্য নেয়। অর্থাৎ ব্যারোরিসেপ্টরের সাথে যুক্ত আরেকটি বিষয় হচ্ছে ব্যারোরিফ্লেক্স। যখন রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, অর্থাৎ এই যে সংবেদী স্নায়ু যখন ডিটেক্ট করতে পারছে যে না রক্তচাপের মানটা স্বাভাবিকের চেয়ে বেশি, তখন মূলত সে কি করে, এই যে তথ্যটা বা এই ইনফরমেশনটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হচ্ছে প্রেরণ করে। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পরবর্তীতে এই বিষয়টাকে হ্যান্ডেল করে। সে কি করে, হৃদস্পন্দনের মাত্রা যে আছে হৃদস্পন্দনের মাত্রাটা বাড়িয়ে দেয় বা শক্তি। ফার্স্ট অফ অল আমরা যদি আবার এই বিষয়টাকে রিক্যাপ করি, ফার্স্টে মূলত ব্যারোরিসেপ্টরের সংবেদী স্নায়ু যেটা রক্তনালী প্রাচীরে লাগানো আছে সেটা মূলত কি করে, শনাক্ত করে যে না রক্তচাপের মানটা স্বাভাবিকের চেয়ে বেশি। যখনই সে এটা শনাক্ত করে, সে এই তথ্যটা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হচ্ছে প্রেরণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেন হচ্ছে ফুল বিষয়টাকে হ্যান্ডেল করে। সে কি করে, হৃদস্পন্দনের মাত্রাটাকে মূলত বাড়াতে পারে বা কমাতে পারে এবং শক্তির মানটা কি করতে পারে, বাড়াতে বা কমাতে পারে। এইভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে রক্তচাপটা কি করে, স্বাভাবিককরণে যে ভূমিকা পালন করে তাকে ব্যারোরিফ্লেক্স বলে। আমরা এইভাবে বলতে পারি যে তরকারিতে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায়, তখন মূলত আমাদের আম্মুরা দেখি যে আলু অ্যাড করে, যাতে লবণের মাত্রাটা বা লবণের যে আধিক্য এটা কমানোর জন্য তারা হচ্ছে তরকারিতে আলু অ্যাড করে, এই জন্য লবণের আধিক্যতা হ্রাস পায়। ঠিক তেমনি যাতে আমাদের রক্তচাপের অত্যাধিক মাত্রাটা হ্রাস করা যায় বা হ্রাস করার জন্য মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করে, হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দেয় এবং শক্তিটাকে মূলত নিয়ন্ত্রণ করে। এই জন্য মূলত রক্তচাপটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে পূর্বের অবস্থায় ফিরে আসে বা এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা ব্যারোরিফ্লেক্স বলতেছি। এন্ড এই সব কথার মূল কথা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে নিম্ন ব্যারোরিসেপ্টর বা আয়তন ব্যারোরিসেপ্টর, অর্থাৎ নিম্ন ব্যারোরিসেপ্টরের অপর নামই হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর ভূমিকা পালন করে। মূলত এই ইনফরমেশনটা মূলত এমসিকিউর জন্য 7 স্টার। মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ, দেন হচ্ছে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা সম্পর্কে আমরা A to Z জেনেছি এবং যে ইনফরমেশন গুলো খুবই বেশি ইম্পর্টেন্ট আমরা জাস্ট সেই বিষয়গুলো এখানে হোয়াইট বোর্ডে আমরা উল্লেখ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিবেন যে কিভাবে আমরা আমাদের ভিডিওটিকে আরো ইমপ্রুভ করতে পারি। সো আজকের ভিডিওটি এখানে, আল্লাহ হাফেজ।